একটা স্নো গ্লোব কল্পনা করুন। তার ভেতরে একজন লোক, সে রোজ সকালে ঘুম থেকে ওঠে, রেডি হয়, অফিস যায়, কাজ করে, তারপর বাড়ি ফেরে, ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করে, রাতে খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে আবার ঘুম থেকে ওঠে, অফিস যায়, সেম রুটিন এভরিডে। কিন্তু এই লোকটা জানে না যে সে একটা স্নো গ্লোবের ভেতরে আছে। তার মাথার ওপর যে আকাশটা দেখা যাচ্ছে সেটা ফেক, বাইরে যে বৃষ্টি হচ্ছে সেটাও ফেক, যে বাড়ি, যে রাজ্য, যে দেশে সে থাকে তার সবটা ফেক। সে ভাবে তার জীবনটা রিয়েল, সে ভাবে তার বেঁচে থাকাটাও রিয়েল। হ্যাঁ, আপনি বলবেন এরকম আবার হয় নাকি? একটা থিওরি আছে যেটা বলে আমাদের সবার অবস্থা আসলে ওই লোকটার মতোই। কিভাবে বলবো আজকের ভিডিওতে। এই থিওরি যেটা বলছে সেটা হলো যে জীবনকে আমরা রিয়েল মনে করি সেটা আসলে খুব শক্তিশালী একটা কম্পিউটারের তৈরি করা সিমুলেশন। মানে ধরুন একটা ভিডিও গেম। এবার ভিডিও গেমের মধ্যে যে ক্যারেক্টাররা আছে তারা তো জানে না যে তারা ভিডিও গেমের মধ্যে আছে। ঠিক সেই একইভাবে আমরাও জানি না যে আমরা একটা সিমুলেশনের মধ্যে আছি। আর একেই বলে সিমুলেশন হাইপোথিসিস। এবার আপনি বলবেন এ তো সায়েন্স ফিকশন সিনেমার গল্প, এই গল্পে বিশ্বাস করে কার? করে করে অনেকেই করে। যেমন ধরুন ইলন মাস্ক। ইলন মাস্ক বলেছেন যে আমাদের বেস রিয়ালিটি, মানে সত্যিকারের পৃথিবীতে থাকার চান্স 1 in 1 billion, মানে 100 কোটিতে 1। The odds that we're in base reality is 1 in billions. আবার ধরুন বিখ্যাত অ্যাস্ট্রোফিজিসিস্ট নীল ডিগ্রাস টাইসন বলেন এই হাইপোথিসিসকে একেবারে উড়িয়ে দেওয়া খুব মুশকিলের। I find it hard to argue against that possibility. আর অক্সফোর্ড ইউনিভার্সিটির ফিলোসফার নিক বস্ট্রম, যিনি 2003 সালে এই থিওরি সবার সামনে আনেন, তিনি তো মোটামুটি একটা স্ট্যাটিস্টিক্যাল আর্গুমেন্ট দাঁড় করিয়ে দিয়েছেন এর সপক্ষে। তার মতে এটা যে কেবল সম্ভব তাই নয়, বরং এটাই সবচেয়ে লাইকলি আউটকাম। তাহলে ব্যাপারটা একটু ভেঙে বলি। ধরুন আপনি জিটিএ খেলছেন। এবার সেই গেমের মধ্যে বাড়ি আছে, লোকজন আছে, রাস্তাঘাট আছে, আকাশ, সূর্য, চাঁদ সব আছে। কিন্তু এই সব কিছুর আসল পরিচয় কি? ডেটা, কোড, আর একটা প্রসেসর যে প্রতি সেকেন্ডে কয়েক কোটি ক্যালকুলেশন করে যাচ্ছে। আর এই ক্যালকুলেশনের ফলেই আপনি ভিডিও গেমের মধ্যে এই বাড়ি, ঘর, আকাশ, লোকজন এসব দেখতে পাচ্ছেন। এবার সিমুলেশন হাইপোথিসিস বলে আমাদের ইউনিভার্সও ওই একইভাবে কাজ করে। এই পৃথিবী, আকাশ, সমুদ্র, আপনার চোখ, আপনার হাত, আপনার মাথায় ঠিক এই মুহূর্তে যে চিন্তাটা চলছে, এই সব কিছু কারো লেখা অবিশ্বাস্য কমপ্লেক্স একটা প্রোগ্রামের আউটপুট। আর আমরা সেই প্রোগ্রামের ক্যারেক্টার্স। কিন্তু সেটা কিভাবে সম্ভব? এমন একটা সময় আসবে যখন মানুষের কম্পিউটিং পাওয়ার এতটাই উন্নত হয়ে যাবে যে সে কম্পিউটারের মধ্যে এমন একটা জগৎ বানিয়ে ফেলতে পারবে যেটা আমাদের এই বাইরের জগতের সঙ্গে একেবারে আইডেন্টিক্যাল। সেই জগতের মধ্যেও ফিজিক্যাল ল থাকবে, সেখানেও ঝড় বৃষ্টি হবে, দিন রাত হবে। আর তারপর মানুষ সেই সিমুলেশনের মধ্যে আরো মানুষ তৈরি করবে যাদের ব্যবহার একদম আমাদের মতোই। আর তারা হবে মানুষের ডিজিটাল কপি। যেমন ধরুন সত্যজিৎ রায়ের আশ্চর্য প্রাণী গল্পে প্রফেসর শঙ্কু প্রফেসর হামবোল্টের ল্যাবরেটরির মধ্যে একটা জারের ভেতরে কৃত্রিম পৃথিবী তৈরি করেন, যার মধ্যে প্রথমে প্রাণের জন্ম হয় এবং তারপর তাতে রিভলিউশন হয়। অনেকটা সেই রকমই, শুধু এইখানে এই ঘটনায় ডিজিটালি ঘটবে। এবার সেই সিমুলেশনের মধ্যে যে মানুষ আছে তারা তো জানে না যে তারা সিমুলেশনের মধ্যে আছে। ফলে সেখানেও মানব সভ্যতার জন্ম নেবে, তারা টেকনোলজিতে উন্নতি করবে, কম্পিউটার তৈরি হবে। তারপর একদিন তারাও ভাববে ওই কম্পিউটারের মধ্যে তাদের জগতের মতো আর একটা জগৎ তৈরি করার কথা। আর এভাবে রাশিয়ার নেস্টিং ডলের মতো একটা সিমুলেশন, তার মধ্যে আরেকটা সিমুলেশন, তার মধ্যে আরেকটা সিমুলেশন চলতেই থাকবে। সুতরাং বেস রিয়েলিটি অর্থাৎ আসল পৃথিবী একটা, আর সিমুলেশন অগুন্তি। তাই স্ট্যাটিস্টিক্যালি আমাদের বেস রিয়ালিটিতে থাকার চান্স ওই ইলন মাস্কের ভাষায় 1 in 1 billion। কি ভাবছেন, মানুষের কম্পিউটিং পাওয়ার কি কোনোদিন এত উন্নত হতে পারবে যাতে তারা এই সমস্ত ঘটনা ঘটিয়ে ফেলে? ওয়েল, কাজ কিন্তু শুরু হয়ে গেছে। জাস্ট ভাবুন লাস্ট 30 বছরে মানুষ টেকনোলজিতে কতটা উন্নতি করেছে। জাস্ট কয়েক বছর আগেও আমরা মোবাইলে স্নেক খেলতাম, আর এখন এমন এমন ভিডিও গেম আছে যেটা দেখলে প্রায় রিয়েল বলে মনে হয়।
আর এই গেমগুলো ক্রমশ আরো রিয়েলিস্টিক হবে। অদূর ভবিষ্যতেই এমন টাইম আসবে যখন আপনি রিয়েল পৃথিবী আর গেমের মধ্যে কোনো পার্থক্য করতে পারবেন না। এবার আমরা যদি এত কমপ্লেক্স এবং রিয়েলিস্টিক সিমুলেশন বানাতে পারি, তাহলে কি গ্যারান্টি আছে যে এরকম সিমুলেশন অলরেডি তৈরি হয়ে যায়নি এবং আমরা সেই সিমুলেশনের পার্ট? এবার আরেকটা কথা বলি, বিজ্ঞানীরা এই মুহূর্তে একটা রিসার্চ করছেন যার নাম হোল ব্রেন এমিউলেশন, অর্থাৎ মানুষের ব্রেনকে স্ক্যান করে ডিজিটালি আপলোড করার চেষ্টা চলছে। এর ফলে মানুষের ব্রেন একটা কম্পিউটার সফটওয়্যারের মতো রান করবে। সেই ব্রেনের মেমরি থাকবে, ইন্টেলেক্ট থাকবে, একদম ন্যাচারাল ব্রেনের মতোই ফাংশন করবে, শুধুমাত্র ডিজিটালি ফাংশন করবে, একটা কম্পিউটারে সফটওয়্যার হিসাবে ফাংশন করবে। এবার ভাবুন তো, এই টেকনোলজি যদি আমরা আবিষ্কার করতে পারি, তাহলে কি গ্যারান্টি আছে যে এরকম টেকনোলজি অলরেডি আবিষ্কার হয়ে যায়নি আর আমরা সেই টেকনোলজির ফসল নই? এবার আরেকটা উদাহরণ দিই, আপনি কখনো ওপেন ওয়ার্ল্ড গেম খেলেছেন? মানে জিটিএ বা মাইনক্রাফটের মতো গেম, যেখানে একটা বিশাল বড় পৃথিবী থাকে এবং আপনি তার মধ্যে ঘুরে বেড়াতে পারেন। এই ধরনের গেমে একটা জিনিস হয়, আপনি যখন হাঁটছেন তখন আপনার সামনের জগৎ আস্তে আস্তে লোড হয়, মানে আপনি যতটুকু দেখবেন কম্পিউটার ঠিক ততটুকুই রেন্ডার করবে। এখন ধরুন কেউ যদি ওই গেমের মধ্যে প্রচন্ড দ্রুত গতিতে ছুটতে পারতো, এত জোরে ছুটতে পারতো যে কম্পিউটার তার সামনের জগৎটা রেন্ডার করার আগেই সে সেখানে পৌঁছে গেল, তাহলে কি হতো? থিওরিটিক্যালি সে সেই গেমের পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছে যেত, যার পরে আর কিছু নেই। আর তাতে সেই গেম খেলার মজা, তার যে ইমার্সিভ এক্সপিরিয়েন্স, সেটা নষ্ট হয়ে যেত। সেই জন্য গেম ডিজাইনাররা কি করেন, একটা স্পিড লিমিট বানিয়ে দেয়, একটা সার্টেন স্পিড যার ওপরে গেমের কোনো ক্যারেক্টার যেতে পারবে না। এবার আমাদের ইউনিভার্সের কথা ভাবুন, আমাদের ইউনিভার্সেও কিন্তু একটা স্পিড লিমিট আছে, আলোর গতি, স্পিড অফ লাইট। তার চেয়ে জোরে কেউ কখনো যেতে পারে না। কেন? সিমুলেশন হাইপোথিসিস বলবে এই স্পিড লিমিটটাও আসলে একটা টেকনিক্যাল কনস্ট্রেন্ট। যে কম্পিউটারের মধ্যে আমরা আছি তারা এর চেয়ে তাড়াতাড়ি রেন্ডার করতে পারে না, সেই জন্য আমাদের পক্ষেও ওই স্পিডের থেকে বেশি জোরে যাওয়া সম্ভব নয়। সে আমরা যতই স্মার্ট হই না কেন, যতই টেকনোলজিক্যালি উন্নতি হই না কেন, লাইটের স্পিডকে বিট করা ইম্পসিবল। ঠিক যেমন ভিডিও গেমের ক্যারেক্টাররা কখনো স্পিড লিমিট ক্রস করতে পারে না। আর এখান থেকেই আমরা এসে দাঁড়াই সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনে, সত্যিটা তাহলে কি? ধরুন আপনি গত 3 মাস ধরে একটা প্রমোশনের জন্য খুব পরিশ্রম করছেন, রাত জাগছেন, ফ্যামিলিকে ঠিকমতো টাইম দিতে পারছেন না, সেটা সিমুলেটেড। প্রথমবার যখন নিজের সন্তানকে কোলে নিয়েছিলেন তখন মনের ভেতরে যে অনুভূতিটা হয়েছিল সেটা প্রোগ্রামড রেসপন্স, অথবা কাউকে হারিয়েছেন সেই যে শোক যা আপনাকে ভেতর থেকে বদলে দিয়েছে, সেগুলো কোড। আর যদি তাই হয়, যদি সত্যিই আমরা একটা সিমুলেশনের মধ্যে থেকে থাকি, তাহলে এর থেকে মুক্তির উপায় কি? এই প্রশ্নের উত্তর সিমুলেশন হাইপোথিসিস আপনাকে দেবে না, দেওয়া সম্ভবও নয়, কারণ এসব বিষয়ে ওয়েস্টার্ন ফিলোসফির নলেজ এখনো সীমিত। কিন্তু এই প্রশ্নের উত্তর আপনি পাবেন আমাদের ভারতীয় দর্শনে, কারণ এই একই প্রশ্ন এই দেশে করা হয়েছে কয়েক হাজার বছর আগে। না, সিমুলেশন হাইপোথিসিসের কথা বলা হয়নি, সে সময় কম্পিউটার ছিল না। কিন্তু ভেবে দেখুন তো, সিমুলেশন হাইপোথিসিস তো জাস্ট একটা আর্গুমেন্ট। এর কোর কোয়েশ্চেনটা কি? নেচার অফ রিয়েলিটি, তাই তো? সত্যিটা কি? আমরা যে পৃথিবীকে আমাদের আশেপাশে দেখি, এটা কি সত্যি? এটাই তো মোদ্দা প্রশ্ন। আর এটাকেই তো আমরা মায়া বলি। এই পৃথিবী যা আমরা দেখছি, শুনছি, এক্সপিরিয়েন্স করছি, এটা একটা ইলিউশন, বেদান্তর ভাষায় রজ্জুতে সর্পভ্রম। আর এই নিয়ে ভারতীয় দর্শন যতটা গভীরে গিয়ে কাজ করেছে, সারা পৃথিবীতে আজ অব্দি কেউ তার ধারে কাছে পৌঁছতে পারেনি। আর এখানেই ভারতীয় দর্শন সিমুলেশন হাইপোথিসিসের থেকে আলাদা হয়ে যায়, কারণ সে আপনাকে শুধু প্রবলেমের কথা বলে চুপ করে যায় না, সে আপনাকে সলিউশনও দেয়। সে বলে এই মায়ার হাত থেকে কি করে বাঁচতে হয়, তা সে ভগবদ্গীতার মধ্য দিয়ে হোক, উপনিষদের মধ্য দিয়ে হোক, বা যোগ বশিষ্ঠের মধ্য দিয়ে। ভারতীয় দর্শন আপনাকে একটা চয়েস দেয়, অনেকটা ওই মেট্রিক্স সিনেমার মরফিয়াসের মতো, রেড পিল অর ব্লু পিল। আপনি যদি মনে করেন এই পৃথিবী সত্যি, তাহলে আপনি স্বচ্ছন্দে ব্লু পিল নিতে পারেন, তারপর মনের সুখে এই পৃথিবীতে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারেন। কিন্তু আপনি যদি এই পৃথিবীর সত্যতা সম্পর্কে সন্দিহান হন, তাহলে নিওর মতো আপনিও রেড পিল নিতে পারেন। তাতে আপনি এই ওয়ান্ডারল্যান্ডেই থাকবেন, কিন্তু ভারতীয় দর্শন আপনাকে দেখাবে হাউ ডিপ দ্য র্যাবিট হোল গোজ। সো আপনি কি করবেন, রেড পিল আর ব্লু পিল?
The choice is yours.